হ্যালো, মিক্রোফোন চেক, হ্যালো, মিক্রোফোন চেক, মিক্রোফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। টেলর একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা হচ্ছে অর্গানিকের আর যে লেকচারটা আছে, সরি, আমাদের ফোর্থ লেকচার শুরু হবে। তো আজকে আমরা হচ্ছে ট্রাই করবো অর্গানিককে একটু শেষ করে দেওয়ার, যদিও আমাদের অনেক কিছু এখনো বাকি আছে। তো ক্লাসটা একটু লং হইতে পারে, বাট আমরা চেষ্টা করবো সবকিছু শেষ করে দেওয়ার। তো আমরা কথা না বলিয়ে আমরা আসলে শুরু করে দেই। আমরা হচ্ছে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে অ্যালকোহল পর্যন্ত দেখছিলাম। অ্যালকোহলের পরবর্তী যেই টপিক গুলো আছে, বিশেষ করে আমাদের অ্যারোমেটিক যে যৌগগুলো আছে, এই অ্যারোমেটিক যৌগগুলোতে আমরা হচ্ছে একটু কাভার করার ট্রাই করব। আমরা নর্মাল যৌগগুলো নিয়ে হচ্ছে মোটামুটি এলিফেটিক যে যৌগগুলো ছিল এগুলো আমরা মোটামুটি দেখছি। একজন বলতেছে যে কথা শোনা যায় না, কথা তো আসে, আমি তো চেক করলাম। এখন কি কথা শোনা যায় না? একটু রেসপন্স দিও কেউ, যে কথা শোনা যায় কিনা। এখন কি কথা শোনা যায়? কেউ কি বলবা? কেউ একজন কমেন্টে লেখো। ওকে, শোনা যায়। তাহলে হচ্ছে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেই। ওকে, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে অ্যালকোহল পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে যে গ্লিসারিন। গ্লিসারিন। তো গ্লিসারিন থেকে নরমালি কোন ধরনের কোশ্চেন আসে এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করার ট্রাই করব। যদিও হচ্ছে গ্লিসারিন খুব বেশি একটা ইম্পর্টেন্ট টপিক না, বাট তারপরে হচ্ছে যে একটা এমসিকিউ আসলে আসতে পারে। বাট আসলে কোন এমসিকিউ গুলো আসতে পারে এগুলো নিয়ে আমরা একটু দেখার ট্রাই করব। কিভাবে আসলে গ্লিসারিন বানাই এই বিষয়টা যদি আমরা দেখি, গ্লিসারিন আমরা যেটা বানাবো সেটা কিভাবে বানাতে হয়, যদি সিএইচ টু ওয়ান সি ডবল ওয়ার, সিএইচ সি ডবল ওয়ার, এখানে হচ্ছে সিএইচ টু সি ডবল ওয়ার। এই যে যৌগটা আছে এটাকে আমরা বলি হচ্ছে তেল বা চর্বি। এই যৌগটা হলো তেল বা চর্বির সংকেত। আর এখানে যে আরটা আছে, এই আরটা নর্মালি 12 থেকে শুরু করে 18 পর্যন্ত নেওয়া হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম টাইমে দেখবা আরটা কি হিসেবে ইউজ করা হয়, 17। মানে আরে কার্বন সংখ্যা থাকবে হচ্ছে কত, 17। এর সাথে যদি আমরা কি করে দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দেই, তাহলে এখানে আমরা যে বিক্রিয়াটা পাবো সেটা হচ্ছে কি, এই যে দেখো এখানে Na আর এখানে আছে কত, সিও। আর এখানে সি ডব্লিউ আর, তাহলে আর সি ডব্লিউ, আর এখানে যে Na আছে, তাহলে এখান থেকে তুমি যে যোগটা পাবা আর সি ডব্লিউ Na, আর সি ডব্লিউ Na। তো এখানে সি ডব্লিউ আর কয়টা আছে, একটা, এখানে একটা, এখানে একটা। সো আমি যদি এখানে 3 মোল নিতাম, তাহলে এখানে 3 মোল কি হইতো, আর সি ডব্লিউ Na উৎপন্ন হইতো। আর
এই যে এনেটা গেল, আর এখানে কি আছে ওয়েস, ওয়েস কয় মোল আছে, 3 মোল আছে। এই ওয়েসটা কোথায় যাবে, একটা এর সাথে যাবে, একটা এর সাথে যাবে, একটা এর সাথে যাবে। তাহলে আমরা যে যৌগটা পাবো CH2 ওএইচ বন্ড CH ওএইচ বন্ড CH2 ওএইচ। এখন এই যে বিক্রিয়াটা দেখতেছো, এই বিক্রিয়ায় যে এই উৎপাদটা উৎপন্ন হলো, এটাকে আমরা বলি হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেট, যেটা হচ্ছে একটা সাবান। এটা হচ্ছে কিসের সংকেত, সাবান। আর এই যে যৌগটা উৎপন্ন হলো, এই যৌগটাকে আমরা বলি হচ্ছে গ্লিসারিন। তাহলে গ্লিসারিনের সংকেত হচ্ছে কোনটা, CH2OH বন্ড CHOH বন্ড CH2OH, এটাকে আমরা কি বলতেছি, গ্লিসারিন বলতেছি। ওকে, তো জাস্ট আমরা পরীক্ষার জন্য কোনটা মনে রাখবো, গ্লিসারিনের সংকেতটা কি। আর এই যে ওভারঅল বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে সাবানায়ন বিক্রিয়া। সাবানায়ন বিক্রিয়া। তাহলে আমরা যদি এখান থেকে বলি যে সাবানায়ন বিক্রিয়ায় কোন বিক্রিয়ায় গ্লিসারিন উৎপন্ন হয়, গ্লিসারিন উৎপন্ন হয় হচ্ছে সাবানায়ন বিক্রিয়ায়। তো পরীক্ষায় এটা মাঝে মাঝে এমসিকিউ আসে, কোনটা, যে হচ্ছে কোন বিক্রিয়ার মাধ্যমে গ্লিসারিন উৎপন্ন হয়। গ্লিসারিন উৎপন্ন হয় সাবানায়ন বিক্রিয়ার মাধ্যমে, এটা আমরা একটু মনে রাখার ট্রাই করবো। আর কি মনে রাখবো, গ্লিসারিনের সংকেত, গ্লিসারিনের সংকেত হচ্ছে কি, CH2OH বন্ড CHOH বন্ড CH2OH। ওকে, তাহলে আমরা হচ্ছে গ্লিসারিন নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে গ্লিসারিনের, যেমন ধরো হচ্ছে CH2OH বন্ড CHOH বন্ড CH2OH। এই গ্লিসারিনের মধ্যে যদি আমরা কি করে দেই, পটাশিয়াম বাইসালফেট, থেকে পটাশিয়াম মেটাবাইসালফেট বলা হয় থাকে, অথবা এখানে তুমি PCl5 নিতে পারো। PCl5 যদি আমরা নেই, তাহলে এখানে কি হয়, এই পটাশিয়াম মেটাবাইসালফেট অথবা তুমি যদি PCl5 নাও, তো দেখো এখানে কি আছে OH, আর এখানে একটা কি আছে H, এইখান থেকে 1 মোল পানি চলে যায়। এখান থেকে যদি 1 মোল পানি চলে যায়, আর কি আছে, আর এইখানে আছে একটা O, আর এইখানে আছে তোমার H2O, এইখান থেকে আর 1 মোল পানি চলে গেল। তাহলে এখান থেকে তুমি কি পাবা, এখান থেকে পাবা CH2, নিচে আসছে কত CH, আর এখানে আছে কত CH, হাত মিলাইতে গেলে এখানে তোমাকে কি করতে হবে, ডাবল বন্ধ লাগবে। তো তোমরা কি এই যোগটার নাম নাম বলতে পারবা, আমরা হয়তো যদিও নামকরণ শিখছিলাম, কেউ একদম বলো তো এই যোগটার নামকরণ কি হবে, ইউপ্যাক পদ্ধতিতে এই যোগটার নাম কি হবে। ইউপ্যাক পদ্ধতিতে এই যোগটার নাম হবে কি, ইউপ্যাক পদ্ধতিতে আমরা যদি এই যোগটার নাম দেখি, এখানে কি আছে, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, আর এখানে হচ্ছে আমাদের কি একটা অ্যালকিন, তার মানে হচ্ছে কি প্রপ, যাবে প্রপ 1 2 3 নাম্বার কার্বন, তাহলে হচ্ছে 2 ইন অ্যাল। এটা হচ্ছে আমাদের কি বিক্রিয়াটা। এবং এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়া যে একটা যৌগ উৎপন্ন হয়, এই যৌগটার নাম হচ্ছে অ্যাক্রিলিন। এই অ্যাক্রিলিন দ্বারা আমরা কি ব্যাখ্যা করতে পারি, যে কোনো একটা যৌগ গ্লিসারিন কিনা এটা শনাক্তকরণ করতে পারি। এই অ্যাক্রিলিন হচ্ছে দুর্গন্ধযুক্ত, দুর্গন্ধযুক্ত। এই দুর্গন্ধযুক্ত যে যৌগটা উৎপন্ন হইলো, এটা দিয়ে আমরা আসলে গ্লিসারিনের কি করতে পারি, পরীক্ষা করতে পারি। তাহলে হচ্ছে আমরা গ্লিসারিন শনাক্তকরণে কোন প্রভাব ইউজ করা হয় থাকে, এখান থেকে যেটা কোশ্চেন আসে, পটাশিয়াম মেটাবাইসালফেট, এখান থেকে কি উৎপন্ন হয়, অ্যাক্রিলিন উৎপন্ন হয়। অ্যাক্রিলিনের সংকেত হচ্ছে কোনটা, CH2 বন্ড ডাবল বন্ড CH বন্ড হচ্ছে কত CHO। আর অ্যাক্রিলিন আমরা কখন উৎপন্ন হবে, যখন আমরা কি করবো, গ্লিসারিনকে শনাক্তকরণ করবো। তো গ্লিসারিন শনাক্তকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, অ্যাক্রিলিন উৎপন্ন হয়। এটা আমরা একটু মনে রাখার ট্রাই করবো। ওকে, সো এটা আমরা দেখলাম। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো, কথা শুনতে দেওয়ার কথা, তোমার তো ফোনের কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে। হুম, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইথার। ইথার, ইথার কি ছিল, 2 কার্বনের মাঝখানে কি থাকবে, ও থাকবে। তো ইথার কিভাবে প্রস্তুত করতে হয় সেটা যদি আমরা বিক্রিয়া দেখি, যেমন ধরো তোমার কি আছে, অ্যালকাল হ্যালাইড আছে CH3Cl, এটা হচ্ছে অ্যালকাল হ্যালাইড। এই অ্যালকাল হ্যালাইডের সাথে যদি আমরা কি করি, CH3 বন্ড CH2ONA, এই যে যৌগটা আছে, এই যৌগটাকে বলা হয়, এই যৌগটাকে আমরা বলি হচ্ছে সোডিয়াম আর অক্সাইড বলা হয়। এটাকে আমরা বলতে পারবো সোডিয়াম ইথোক্সাইড। এর সাথে যদি আমরা এটাকে বিক্রিয়া দেই, তাহলে এখানে কি হবে,
এখানে সিএল, আর এখানে হচ্ছে কি সোডিয়াম। এখান থেকে আমাদের কি হয়ে যাবে, NaCl চলে যাবে। আর এখানে কি থাকবে, CH3CH2, CH3CH2, আর এখানে থাকবে হচ্ছে কত O, আর এদিকে থাকতেছে হচ্ছে তোমার CH3। এই যে যৌগটা উৎপন্ন হলো এটা হচ্ছে একটা ইথার। ইথারে কি থাকবে, ও থাকবে, এই পাশে কার্বন থাকবে। এই যে যৌগটা উৎপন্ন হলো এই যৌগটার নাম হচ্ছে কি মিথক্সি। মিথক্সি হচ্ছে কি ইথেন। আমরা নামকরণ শিখছিলাম কেন এটাকে আমরা মিথক্সি ইথেন বলতেছি। কম কার্বনের অক্সি হবে আর বেশি কার্বনের কি হবে, অ্যালকেন। তাহলে এই যৌগটা হচ্ছে আমাদের কি মিথক্সি ইথেন। তো এইভাবে আমরা কি বানাতে পারি, ইথার বানাতে পারি। ওকে, এরপর আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া দেখবো, এটা পরীক্ষায় প্রচুর আসে। নেক্সট যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা আমরা একটু দেখার ট্রাই করবো। আমরা দেখছিলাম যে আমরা যদি অ্যালকোহল নেই, CH3 বন CH2 বন OH, এই যে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড অ্যাড করে দিতাম, তাহলে এখান থেকে কি হতো, সালফিউরিক অ্যাসিড 1 মোল পানি টেনে নিত। 1 মোল পানি টেনে নেওয়ার পর এখান থেকে কি উৎপন্ন করতে, অ্যালকিন উৎপন্ন করতো, CH2 ডবল বন্ড CH2। এটা বিক্রিয়া আমরা অলরেডি করছিলাম। বাট এই বিক্রিয়ার জন্য আমরা যদি কি করি, এই বিক্রিয়া যদি আমরা অতিরিক্ত অ্যালকোহল দেই, অতিরিক্ত অ্যালকোহল যদি কোশ্চেনের মাঝে বলে দেওয়া থাকে অতিরিক্ত অ্যালকোহল, এই সেম রিঅ্যাকশনে আমরা যদি কি করি অতিরিক্ত অ্যালকোহল দেই, তাহলে এই বিক্রিয়া থেকে উৎপন্ন হবে ইথার। এটা একটু ভালো করে মনে রাখার ট্রাই করো, এটা পরীক্ষা MCQ প্রচুর আসে। অ্যালকোহলের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড নরমালি দেই তাহলে কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে। বাট অতিরিক্ত অ্যালকোহলের সাথে যদি আমরা কি করি, বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ইথার পাবো। ধরো তোমাদের কাছে এরকম আছে CH3 বন CH2 বন OH, এর সাথে যদি আমরা কি করি সালফিউরিক অ্যাসিড দেই, তবে এখানে যে আমার অ্যালকোহলটা আছে এটা অতিরিক্ত থাকবে, অতিরিক্ত। তাহলে এখান থেকে আমাদের যেই যৌগটা উৎপন্ন হবে সেটা হবে কি ইথার। ইথারটা কেমন পাবা, CH3 বন CH2 বন O বন CH2 বন CH3। এখান থেকে আমাদের ইথার নামে একটা কি হবে, যৌগ তৈরি হবে। এই বিক্রিয়াটা পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, এটা মার্কস ভালো করে দেখে রাখবা। অতিরিক্ত অ্যালকোহল দিলে তোমার এখানে কি উৎপন্ন হবে, ইথার উৎপন্ন হবে। আর যদি আমরা নর্মাল অ্যালকিন দেই তাহলে এই ক্ষেত্রে আমাদের সালফিউরিক অ্যাসিড দেই, তাহলে আমরা এখানে কি পাবো, নর্মালি অ্যালকিন পাবো। ওকে, তাহলে আমরা এই বিক্রিয়াটা দেখলাম। তাহলে অতিরিক্ত অ্যালকোহল দিলে কি উৎপন্ন হবে, ইথার। আর যদি আমরা নর্মাল সালফিউরিক অ্যাসিড দেই এবং খুব বেশি পরিমাণে অ্যালকোহল না থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের উৎপন্ন হবে হচ্ছে অ্যালকিন। তাহলে এই বিক্রিয়াটা দেখলাম, এই বিক্রিয়াটা পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে মনে রাখার ট্রাই করবা। অতিরিক্ত অ্যালকোহল বললে ইথার উৎপন্ন হবে। ঠিক আছে, পরীক্ষার কোশ্চেনটা একটু ভালোভাবে দেখবা। অতিরিক্ত যদি অ্যালকোহল বলে, অতিরিক্ত অ্যালকোহল বললে ওই বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, ইথার উৎপন্ন হবে। ওকে, এবার আমরা দেখবো সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। ইথার আমাদের শেষ। অ্যালডিহাইড, অ্যালডিহাইড অথবা কিটোন। অ্যালডিহাইড অথবা কিটোনে আমরা কি জানি, কার্বনিল মূলক থাকে, তাই না। কার্বনিল মূলকটা কোনটা ছিল, বন সি ডবল বন ও বন সি। এটা এটা আমরা আগে থেকে জানি, এটা হচ্ছে আমাদের কার্বনিল মূলক। তো এলডিহাইডে আমাদের CH2 থাকতে পারে অথবা কিটোন সিও থাকতে পারে। এখন এই যে আমরা এলডিহাইড আছে, এই এলডিহাইড ধরো তোমাদের কাছে এরকম আছে H1CHO, এটার নাম আমরা কি বলছিলাম, মিথানল। মিথানল, এখান থেকে একটা কোশ্চেন ভালোভাবে মনে রাখবা। এই যে মিথানলের 30 থেকে 40% জলীয় দ্রবণ, এটাকে আমরা কি বলে থাকি, মিথানলের 30 থেকে 40% জলীয় দ্রবণটাকে আমরা বলে থাকি হচ্ছে ফরমালিন। একটু ভালোভাবে মনে রাখবা, ফরমালিন। তাহলে ফরমালিনে অ্যাকচুয়ালি কি থাকে, মিথানলের থাকে। মিথানলের 30 থেকে 40% জলীয় দ্রবণ হচ্ছে কি ফরমালিন। এটা আমরা একটু ভালোভাবে মনে রাখার ট্রাই করবো, এটা MCQ এর জন্য প্রচুর লাগবে। ঠিক আছে, মিথানলের 30 থেকে 40% জলীয় দ্রবণ হচ্ছে ফরমালিন। ওকে, সো এটা একটু ভালোভাবে মনে রাখবা, মিথানলের 30 থেকে 40% জলীয় দ্রবণ হচ্ছে আমাদের ফরমালিন। এরপরে আমরা দেখবো মিথানল অ্যাকচুয়ালি কি কি ধরনের বিক্রিয়া দেয়, এটা যদি আমরা একটু দেখার ট্রাই করি। এখানে একটা পাইছি আমরা অ্যালডিহাইড, আর একটা পাইছি হচ্ছে কিটোন। অ্যালডিহাইড আমরা কিভাবে বানাতে পারবো, মনে রাখবা অ্যালকোহলকে, অ্যালকোহলকে যদি তুমি জারিত করো, জারিত করলে জার্মান অক্সিজেন উৎপন্ন হয়। অ্যালকোহলকে জারিত করলে উৎপন্ন হয় অ্যালডিহাইড, অ্যালডিহাইড। আর অ্যালডিহাইডকে জারিত করলে উৎপন্ন হয় জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। আর যদি তুমি বিজারিত করো, বিজারিত করলে উৎপন্ন হয় জার্মান হাইড্রোজেন, তাহলে তুমি পাবা হচ্ছে অ্যালডিহাইড। আর অ্যালডিহাইডকে যদি বিজারিত করো জার্মান হাইড্রোজেন দ্বারা, তাহলে উৎপন্ন হবে কি অ্যালকোহল। ঠিক আছে, এই ক্রমটা একটু মাঝে ভালোভাবে মনে রাখার ট্রাই করবো, এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে। ওকে,
এবার দেখি সেটা হচ্ছে যে এই যে অ্যালডিহাইড আছে এবং এই যে কিটোন আছে, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য, এটা আমাদের জন্য পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। অ্যালডিহাইড ভার্সেস কিটোন কিভাবে বুঝবা কোন একটা যৌগ অ্যালডিহাইড নাকি কিটোন, এটা বোঝার জন্য আমাদের কয়েকটা টেস্ট আছে। ফার্স্ট যে টেস্টটা দেখবো সেটা হচ্ছে কি টলেন বিকারক। টলেন বিকারক এখান থেকে যেটা রাখবা, মনে রাখবা, সেটা হচ্ছে টলেন বিকারক কাকে বলা হয়। এখান থেকে আমাদের যেটা লাগবে, সেটা থেকে ধরো তোমাকে বলা হলো এলডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করার জন্য কোন বিকারক ইউজ করা থাকে, টলেন বিকারক ইউজ করা থাকে। এখন তোমাকে বলবো যে টলেন বিকারক কোনটা, আবার টলেন বিকারকের সংকেত কি। তো টলেন বিকারক কাকে বলা হয়? টলেন বিকারক হচ্ছে সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর যে মিশ্রণ, এটাকে আমরা কি বলতেছি? টলেন বিকারক বলতেছি। ঠিক আছে। সো পরীক্ষার জন্য আমরা আগে শিখছিলাম লুকাস বিকারক কাকে বলা হয়। লুকাস বিকারক কি ছিল? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। টলেন বিকারক হচ্ছে কোনটা? সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। এখন আমরা যদি কি করি, এলডিহাইড এর সাথে এই যে যৌগ দুটো আছে, এই যৌগ দুটা তুমি যখন মিক্স করাবা তখন এখান থেকে একটা যৌগ উৎপন্ন হবে। এই যৌগটা হচ্ছে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এটাকে তুমি টলেন বিকারক বলতে পারো, সমস্যা নেই। এখন আমি যদি অ্যালডিহাইড নিতাম, CH3 বন্ড CH2 বন্ড CH2, এটা হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড। আর এর সাথে যদি আমরা এই টলেন বিকারকটাকে অ্যাড করে দেই, সিলভার ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, তাহলে এখানে আমরা কি পাবো? অ্যালডিহাইড এই যৌগটার সাথে বিক্রিয়া করে এখানে সিলভারের একটা দর্পণ উৎপন্ন করবে। কিভাবে বিক্রিয়াটা হয়? এখানে CH3 আছে আর এখানে CH2, CH3 CH2 C আর ডাবল ও, এখানে একটা ও, এখানে একটা ও, আর এখানে NH3 আছে, NH4 উৎপন্ন হবে। প্লাস এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা সিলভার দর্পণ পাবো। এইটা হচ্ছে আমাদের মেইন। অ্যালডিহাইডের সাথে কিটোনের বিক্রিয়ায় টলেন বিকারকে যদি আমি কি করে দেই, অ্যাড করে দেই, তাহলে অ্যালডিহাইড কি করে? সিলভার দর্পণ উৎপন্ন করে। বাট কিটোন কিন্তু এই বিক্রিয়াটা দেয় না। ধরো আমার এখানে প্রোপানল ছিল, এখানে যদি আমি প্রোপানন নিতাম তাহলে কিন্তু এখানে সিলভার দর্পণ উৎপন্ন হইতো না। তার মানে এইটাতে আমরা কি করতে পারি? অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য শনাক্তকরণ করতে পারি। সো আমরা পরীক্ষায় মাস্ট বি ভালভাবে যেটা মনে রাখবো, অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্য করার জন্য কোন বিকারক ইউজ করা থাকে? টলেন বিকারক ইউজ করা হয়। টলেন বিকারক হচ্ছে কোনটা? সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, যেটাকে আমরা এটাও লিখতে পারি ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এক্ষেত্রে কি হয়? অ্যালডিহাইড সিলভার দর্পণ দিলেও কিটোন কোনো সিলভার দর্পণ দেয় না। জাস্ট এতটুকু আমরা মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল এলডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য সূচক একটা বিক্রিয়া ছিল টলেন বিকারক দ্বারা। এরপরে আমরা আর একটা বিক্রিয়া দেখবো, সেটা হচ্ছে কোনটা? এলডিহাইড এবং কিটোনের পার্থক্য নির্ণয় করার জন্য আর একটা টেস্ট আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। এলডিহাইড এবং কিটোনের জন্য আর একটা পার্থক্য সূচক বিক্রিয়া আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। ফেলিং দ্রবণ। এখন কথা হলো ফেলিং দ্রবণ কি? ফেলিং দ্রবণ হচ্ছে কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। এটা তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডে নিতে পারো, সমস্যা নেই। এই কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণটাকে আমরা কি বলতেছি? ফেলিং দ্রবণ বলতেছি। ঠিক আছে। এটাও কিসের জন্য ইউজ করা হয় থাকে? এলডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য সূচক বিক্রিয়া হিসেবে ইউজ করা হয় থাকে। এখন এলডিহাইড ফেলিং দ্রবণ পরীক্ষা দিবে নাকি কিটোন ফেলিং দ্রবণ পরীক্ষা দিবে, এটা আমরা যদি এখন দেখার ট্রাই করি। এলডিহাইড যদি নাও, ধরো এইরকম আছে CH3 CHO, এটা হচ্ছে আমাদের ইথানল। এই ইথানলের সাথে যদি আমরা কি করি, এই যে কপার হাইড্রোক্সাইড এবং এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে এই ক্ষেত্রে দেখবা অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়াটা করে। এবং এই বিক্রিয়ার জন্য মেন যেটা থিম হচ্ছে, এখানে হচ্ছে কি বাবা? কিউপ্রাস অক্সাইডের একটা লাল বর্ণের পদক্ষেপ পাবা। এই অ্যালডিহাইড কি করবে? এখানে কিউপ্রাস অক্সাইডের একটা লাল বর্ণের কি করে অধিক্ষেপ দেয়, ও অধক্ষেপ দেয়। আর এখান থেকে তোমার হয়তো আরো অন্য কোনো জিনিস থাকতে পারে, CH3 COONA বাই প্রোডাক্ট দিলে এখন সমতা করলে তুমি যেটা পাবো সেটাই। আর এখান থেকে হয়তো তোমার হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, তো এখান থেকে হয়তো তোমার পানি উৎপন্ন হবে যদি ওভারঅল বিক্রিয়া। এই যে কিউপ্রিক অক্সাইডের তোমার যে কি হয়েছে, অধিক্ষেপ উৎপন্ন হয়েছে, একটা বর্ণ উৎপন্ন হয়েছে, এটা কে দেয়? অ্যালডিহাইড দেয়। কিটোন যদি আমাদের এই বিক্রিয়াটাকে লাগিয়ে দেয়, কিটোন কিন্তু এই বিক্রিয়াটা দেয় না, কিউপ্রিক অক্সাইডের লাল বর্ণের অধিক্ষেপ দিবে না। এটা দিয়ে আমরা কি করতে পারি? অ্যালডিহাইড এবং কিটোনের
পার্থক্য নির্ণয় করতে পারি। সো এলডিআর এবং কিটোনের পার্থক্য নির্ণয় করার জন্য দুইটা পরীক্ষা আছে, একটা হলো কি ফেলিং দ্রবণ পরীক্ষা, আর একটা হলো কি হচ্ছে টলেন বিকারকের বিক্রিয়া। এলডিআর টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ দেয়, আর এলডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কিউপ্রিস অক্সাইডের বা কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণে কি করবে পদক্ষেপ দিবে। সো এখান থেকে আমরা এই টার্মটা একটু ভালো করে মনে রাখার ট্রাই করবো, ঠিক আছে। তো এলডিহাইড এর মধ্যে আরো কিছু বিক্রিয়া আছে, একটা বলা হচ্ছে যে কেনি-জারো বিক্রিয়া। কেনি-জারো বিক্রিয়া, কেনি-জারো বিক্রিয়াটা কি? কেনি-জারো বিক্রিয়াটা হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, আলফা কার্বন আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড কয় অণু নিবা? 2 অণু। এটা কি করে? এক অণু জারিত হয়, এক অণু কি হবে? এই 2 অণুর মধ্যে এক অণু জারিত হবে আর এক অণু কি হয়? বিজারিত হয়। তার সাথে বিক্রিয়া করবে তার সাথে বিক্রিয়া করাবা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা যদি ওভারঅল বিক্রিয়াটা দেখি তাহলে ওই কথাটা বুঝতে পারবা এখানে আসলে কি লেখা আছে। ধরো তোমাদের কাছে এরকম একটা যৌগ আছে H বন্ড C ডবল বন্ড O বন্ড H। এই যে যৌগটা আছে, এই যৌগটা হচ্ছে কি আমাদের আলফা কার্বন কোনটা? এই যৌগের মধ্যে আলফা কার্বন কোনটা? ধরো তোমাদের কাছে এরকম একটা যৌগ আছে CH3 বন্ড CH। আলফা কার্বন কোনটা? আলফা কার্বন হচ্ছে এই যে অ্যালডিহাইড মূলকটা, যেই কার্বনে কোন কার্বনের সাথে যুক্ত আছে, এই অ্যালডিহাইড মূলকটা এই কার্বনের সাথে যুক্ত আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন আছে। বাট আমার লাগবে কি আলফা কার্বনে কোনো হাইড্রোজেন থাকা যাবে না। এই যৌগটা কি H বন্ড CH। এখন এটি অ্যালডিহাইড কোনটা? এটা। এর তো কোনো কার্বনের সাথে যুক্তই নেই, তার মানে এখানে কোনো আলফা কার্বনই নেই। এখানে আলফা কার্বন না থাকলে আবার আলফা হাইড্রোজেন কোথা থেকে আসবে, তাই না? তো আলফা কার্বন বিশিষ্ট কার্বনে হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড কি করে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। কয় মোল? 2 মোল। কিভাবে বিক্রিয়া করবে? এর 2 মোল নিবা, তার সাথে বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড আমি বিক্রিয়া দিলাম, 1 মোল কি হবে? জারিত হবে। এই 2 মোলের মধ্যে 1 মোল জারিত হবে, তাহলে এটা কি ছিল আমাদের? ইথানল। মিথানল, মিথানলের 1 মোল যদি জারিত হয়, অ্যালডিহাইড কে জারিত করলে কি হয়? জৈব অ্যাসিড। এখান থেকে পাওয়া হচ্ছে H3OH। আর 1 মোল কি হবে? বিজারিত হবে। বিজারিত হলে কি হবে? অ্যালডিহাইড কে বিজারিত করলে কি হয়? অ্যালকোহল উৎপন্ন হয়। আমরা এখানে কি পাবো? CH3OH। এই যে বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের কেনি-জারো বিক্রিয়া। পরীক্ষায় এখান থেকে যে কোশ্চেনটা আসে তোমাকে একটা যৌগ দিয়ে দিবে অথবা বলবে যে নিচের কোনটি কেনি-জারো বিক্রিয়া দেয়। কিভাবে বের করবা? তুমি দেখবা যে ওই যৌগের মধ্যে আলফা কার্বনে হাইড্রোজেন আছে কিনা, যদি না থাকে তাহলে ওটা দিবে, যদি থাকে তাহলে দিবে না। ধরো এরকম একটা যৌগ দিলাম CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH2 বন্ড CH। এটা এই যৌগটার মধ্যে কেনি-জারো বিক্রিয়া দিবে কিনা, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এটা কেনি-জারো বিক্রিয়া দিবে কিনা দেখো। CH কোথায় আছে? এখানে আছে। এই CH যেই কার্বনের সাথে যুক্ত আছে, কোন কার্বনের সাথে? এই কার্বনের সাথে CH যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের আলফা কার্বন। মানে এই আলফা কার্বনে আমার কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন আছে, তার মানে এক কেনি-জারো বিক্রিয়া। তারপরে ধরো এরকম আছে CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CHO বন্ড CH। এইটা আমাদের কেনি-জারো বিক্রিয়া দিবে কিনা এটা যদি আমরা দেখি, তাহলে এই CSO মূলকটা কোন কার্বনের সাথে যুক্ত আছে? এটা হচ্ছে আমাদের আলফা কার্বন। এখন এই আলফা কার্বনে আমার কোনো কি নাই? হাইড্রোজেন নাই। এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তার মানে এটা হচ্ছে আমাদের কেনি-জারো বিক্রিয়া দিবে। তো আশা করি তোমরা হচ্ছে বুঝে গেছো আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড কি করবে? 1 মোল জারিত হবে আর 1 মোল বিজারিত হবে। কার সাথে বিক্রিয়া করে? সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে একটা হবে কি অ্যালডিহাইড আর একটা হবে হচ্ছে তোমার অ্যালডিহাইড থেকে একটা হবে অ্যালকোহল আর একটা হবে জৈব অ্যাসিড। তো এখান থেকে একটু ভালোভাবে মনে রাখার ট্রাই করবা। আলফা কার্বনে কে নি, এখান থেকে মনে রাখতে পারো কে নি, নি মনে হচ্ছে কিছু নাই, কি নাই? আলফা কার্বনে হাইড্রোজেন নাই, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো। নি মানে হচ্ছে নাই, নাই মানে হচ্ছে কি তোমার আলফা কার্বনে হাইড্রোজেন নাই। তাই এরা কি করে? কেনি-জারো বিক্রিয়া দেয়। এরপরে আমরা হচ্ছে পরবর্তী আরেকটা বিক্রিয়া দেখবো যেটাতে হাইড্রোজেন থাকবে। আলফা কার্বনে হাইড্রোজেন
থাকবে। পরের বিক্রিয়াটা আমরা যেটা বলি সেটা হচ্ছে যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডোল ঘনীভবন, অ্যালডোল ঘনীভবন হচ্ছে কোনটা, এটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, আলফা কার্বনে কি থাকা লাগবে, হাইড্রোজেন থাকবে, মিনিমাম একটা হাইড্রোজেন থাকবে। আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত এলডিহাইড, এরকম কোন কোন এলডিহাইড হইতে পারে, যেমন ধরো CH3 CH2, এটা একটা আমার কি আলফা কার্বন, এখানে আমার হাইড্রোজেন আছে কয়টা, তিনটা, এটা হচ্ছে আমাদের আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত এলডিহাইড। এই অ্যালডিহাইডের সাথে ধরো আমি আর একটা অ্যালডিহাইড নিলাম, ধরো এরকম CH3 বন্ড CH2 বন্ড CH, এটা তো কি আছে আমাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে, যেমন কি আছে এখানে, এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন আছে, দুইটা। তো এরকম দুইটা অ্যালডিহাইড নিবা যাদের মধ্যে কি আছে আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত আছে। তো এরা এখন কি করবে, দুইটা যদি তুমি বিক্রিয়া ঘটাও, তো এটাকে আমি একটু সাজানোর ট্রাই করতেছি এইভাবে, CH3 বন্ড C, আর ওটাকে আমি এইখানে দিলাম, আর এইটাকে আমি এইখানে দিলাম, একই দেবো, ঠিক আছে। তারপরে এই যৌগটার মধ্যে আমি এটাকে এরকম ভাবে লিখতেছি, CH3 বন্ড C, আর হ্যাঁ, এখানে এইটাকে দিলাম, এখানে H বন্ড C, এটাকে একটু এইভাবে সাজাইলাম। এখন সাজালাম কেন, এই যে ও এর সাথে এস কে তুমি কি করে দিবা, অ্যাড করে দিবা, ও এইচ, আর ও এর সাথে যদি আমি এস কে অ্যাড করে দেই, তাহলে এবার CH3C, ও এর সাথে এস কে অ্যাড করে দিলে এখানে তোমার কি হয়ে গেল, ও এইচ হয়ে গেল, আর সি এর সাথে একটা এস ছিল, এখানে CH বন্ড, এখানে CH, নিচের দিকে হচ্ছে কত CH3, আর এখানে হচ্ছে কত CH। তাহলে দেখো এই বিক্রিয়ার মধ্যে যে উৎপাদটা উৎপন্ন হইলো, এখানে কি আছে, অ্যালকোহল আছে, অ্যালকোহলের মানে কি আছে, অল আছে, আর অ্যালডিহাইডের কি আছে, অ্যাল আছে। এই দুটাকে আমরা মার্চ করে কি লিখি, অ্যালডল, অ্যালডল। অ্যালডল মানে কি, এল এল মানে কি অ্যালকোহল, ডল অল অল মানে কি, এখানে কি আছে, অ্যালকোহল আছে, অ্যালকোহল, আর এল এল মানে হচ্ছে অ্যালডিহাইড। অর্থাৎ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কারা দেয়, এখান থেকে ভালোভাবে মনে রাখবা, আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কি করবে, অল এবং এল, একই যৌগের মধ্যে অল এবং এল থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ঠিক আছে। সো পরীক্ষা এখান থেকে মার্কই ভালো করে দেখবা, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয়, নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। ওকে, এটা আমরা দেখলাম, আশা করি তোমরা হচ্ছে বুঝে গেছো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হ্যালো ফর্ম বিক্রিয়া। হ্যালো ফর্ম, এই হ্যালো ফর্ম বিক্রিয়াটা কি, হ্যালো ফর্ম বিক্রিয়াটা হলো অ্যালডিহাইড CH3 C ডাবল বন্ড O বন্ড S, এই অ্যালডিহাইডের সাথে তুমি কি করবা, বিক্রিয়া দিবা, কার কার বিক্রিয়া দিবা, ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি আমরা এখানে কি করি, বিক্রিয়া দেই, তাহলে এখান থেকে দেখবো হচ্ছে আমাদের ক্লোরোফর্ম উৎপন্ন হয়, CH3 CaCl3, CH3CaISO, এটা হলো কি অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডের সাথে ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, এখানে কি উৎপন্ন হবে, ক্লোরোফর্ম উৎপন্ন হবে বা হ্যালো ফর্ম উৎপন্ন হবে, এটা থেকে একটা হলুদ বর্ণ পাবা, এটাকে আমরা বলি হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। যদি এখানে আয়োডিন থাকতো তাহলে এটা আয়োডোফর্ম, যদি হ্যালোজেন থাকে, যে কোনো হ্যালোজেন থাকলে এটাকে আমরা বলবো হচ্ছে হ্যালোফর্ম, আর যেটা এখানে ক্লোরিন আছে তার মানে বিক্রিয়াটা হবে ক্লোরোফর্ম রিঅ্যাকশন। ওকে, এটা আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা মোটামুটি এলডিআর এবং কিটোন নিয়ে আলোচনা করেছি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসিড থেকে আমরা নরমালি কি জানি, যে ধরো এরকম একটা অ্যাসিড আছে CH3 বন্ড COOH, এটাকে আমরা বলতাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এরকম আরো অনেক ধরনের অ্যাসিড আছে, আমরা যখন নামকরণ শিখছিলাম তখন আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। এখন অ্যাসিড কিভাবে বানাইতে পারবো, অ্যাসিড আমরা বানাইতে পারবো, ধরো অ্যালকাইল সায়ানাইড আছে, CH3 বন্ড CH2 বন্ড Cl, এই যে অ্যালকাইল সায়ানাইড, এই সায়ানাইড এটা হচ্ছে ইথাইল সায়ানাইড, এই ইথাইল সায়ানাইডের সাথে তুমি পানি অ্যাড করে দাও, তাহলে এখান থেকে পাওয়া হচ্ছে জৈব অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে। ইথাইল সায়ানাইডের সাথে পানি বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয়, জৈব অ্যাসিড উৎপন্ন হয়। এরপর আমরা বানাতে পারি হচ্ছে গ্রিক নাট বিকারক, হচ্ছে গ্রিক নাট বিকারক কোনটা, CH3MgCl, এটা হচ্ছে আমাদের একটা গ্রিক নাট বিকারক। এই গ্রিক নাট বিকারকের সাথে ফার্স্ট অফ অল যদি আমি কার্বন ডাই অক্সাইড অ্যাড করে দেই, তাহলে কি হবে,
কার্বন ডাই অক্সাইডের জন্য এখানে CH3 ছিল আগে থেকেই। আর এখানে কার্বন ডাই অক্সাইড দুইটা কার্বন আছে, আমি এখানে সি, আর এখানে ডাবল বন্ড দিলাম হচ্ছে ও, এখানে আরেকটা অক্সিজেন আছে বন্ড ও বন্ড, আর এখানে কি আছে MgCl বাস, MgCl। এখন এই যে যৌগটা উৎপন্ন হলো এর সাথে যদি এখন আমরা কি অ্যাড করে দিই, পানি, পানি মানে হচ্ছে বেস প্লাস এবং ওএইচ মাইনাস। আমরা কি বলছিলাম অলওয়েজ MgOH সিলটাকে বাইরে নিয়ে যাও, যদি তাই নাই তাহলে এরিয়াসটা এসে কোথায় ঢুকবে, এখানে ঢুকবে। যদি তাই ঢোকে তাহলে এখানে হবে কত, CH3 বন্ড সি ও ও, আর এখানে আছে OH, তাহলে সি ডবল OH, আর এখানে থাকবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড। সো এখান থেকে আমরা কি পেলাম, ইথানয়েড গ্যাসটা পেয়ে গেলাম। কোথা থেকে, গ্রিক ন্যাভিগেটর থেকে। তাহলে আমরা প্রথমে কি করব, কার্বন ডাই অক্সাইড, এবং পরে আমরা কি অ্যাড করে দেব, পানি অ্যাড করে দেব। তাহলে এখান থেকে আমরা কি পাবো, জৈব অ্যাসিড পাবো। ওকে, তো এটা আমরা দেখছি আশা করি। এরপর আমরা পরবর্তীতে আরেকটা বিক্রিয়া দেখব, কিভাবে আমরা হচ্ছে জৈব অ্যাসিড বানাইতে পারি। কার্বন সি ডবল ও আর ড্যাশ, এটা হচ্ছে কি স্টার, এটা আমরা জানতাম, এটা হচ্ছে স্টার। এই স্টারের সাথে যদি তুমি কি অ্যাড করে দাও, পানি অ্যাড করে দাও, পানি, পানি ভাঙলে কি হবে, H প্লাস এবং OH মাইনাস। এই যে H প্লাস আছে কার সাথে অ্যাড হয়ে যাবে, এর সাথে আর COH, আর এখান থেকে পাবা আর ড্যাশ OH। একটা পাবো হচ্ছে আমরা জৈব অ্যাসিড, আর একটা পাবো হচ্ছে আমরা অ্যালকোহল। অর্থাৎ এস্টারের সাথে পানি যোগ করে দিলে একই সাথে তুমি কি পাবা, জৈব অ্যাসিড পাবা, এবং একই সাথে আমরা কি বানাইতে পারবো, অ্যালকোহল বানাইতে পারবো। ঠিক আছে, ধরো তোমাদের কাছে একটা যৌগ আছে এরকম যে CH3 1COOH, তারপর আছে CH 2Cl COOH, তারপরটা দিলাম CHCl2 COOH, তারপরটা দিলাম CCl3 COOH। তিনটাই হচ্ছে আমাদের জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তোমাকে বলা হলো এগুলোর মধ্যে কার অ্যাসিডিটি বেশি, কার পিএইচ, যার অ্যাসিডিটি বেশি তার কিন্তু পিএইচ মান কম। যতই দেখবা ক্লোরিন সংখ্যা কি থাকবে, বেশি থাকবে, তার অ্যাসিডিটি তত বেশি হবে। অর্থাৎ এটার অ্যাসিডিটি যদি আমরা ক্রম যায় নিচ থেকে, অ্যাসিডিটির ক্রম, অ্যাসিডিটি বেশি। উপর থেকে যতই নিচের দিকে যাবো ততই ক্লোরিন সংখ্যা একেবারে বাড়াইছি, ততই অ্যাসিডিটি তার কি হবে, বাড়বে, এবং পিএইচ এর মানটা কিন্তু ততই কি হবে, কমবে। পিএইচ এর মান ততই কি হবে, উপর থেকে নিচের দিকে গেলে পিএইচ কি হচ্ছে, কমতেছে, কারণ যার পিএইচ এর মান যত কম তার অ্যাসিডিটি হচ্ছে কি তত বেশি। ওকে, যেটা মাঝে মাঝে পরীক্ষা এমসিকিউ আসে, এরকম যোগ দিবে, ক্লোরিন ক্লোরিন দিয়ে দিবে, যেখানে দেখবা ক্লোরিন কি আছে বেশি আসে, সেই যোগের মধ্যে হচ্ছে কি তোমার অ্যাসিডিটি বেশি হবে। আর যদি কার্বন সংখ্যা দিয়ে আসে, যার মধ্যে কার্বন সংখ্যা কম তার অ্যাসিডিটি বেশি। ধরো ইথানয়িক অ্যাসিড দিচ্ছে, প্রোপানয়িক অ্যাসিড দিচ্ছে, তাহলে কার অ্যাসিডিটি বেশি হবে, ইথানয়িক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হবে। এখন অ্যাসিডের আমরা কি দেখবো, অ্যাসিডের জাতক দেখবো, বিভিন্ন ধরনের জাতক আছে। অ্যাসিড থেকে আমরা কি কি ধরনের জাতক বানাতে পারি সেটা আমরা যদি একটু দেখার ট্রাই করি। ধরো জৈব অ্যাসিড আছে RCOOH, এর সাথে যদি আমরা PCl5 দেই, অথবা PCl3 দেই, অথবা SOCl2 দেই, এটা আমরা বলছিলাম এটাকে বলা হয় থাইলিন ক্লোরাইড। সবগুলাই যদি আমি অ্যাড করে দেই তাহলে আমরা এখান থেকে কি পাবো, RCOO, আর সব যৌগ থেকে আমাদের ক্লোরিনটা চলে যাবে, অ্যাড হয়ে যাবে। এই যে যৌগটা উৎপন্ন হইলো এটাকে আমরা এরকম নাম লিখতে পারি RCOOX, এক্স মানে কি হ্যালোজেন। ঠিক আছে, এখানে আমি ক্লোরিন নিয়ে রিপ্রেজেন্ট করতেছি, বা এখানে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে কোনো কিছু হতে পারে। তো এটা কিন্তু একটা হলো কি অ্যাসিডের জাতক, RCOX। এরপরে অ্যাসিডের সাথে RCOOH এর সাথে যদি আমরা অ্যামোনিয়া যোগ করে দেই NH3, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখানকার H আর এখানকার কি আছে NH2, এখান থেকে আমরা পাবো RCONH2। কেন, এখান থেকে ওয়েট যাবে আর এখান থেকে একটা কি যাবে, এইচ যাবে, পানি উৎপন্ন করবে, আর এখান থেকে পাবা হচ্ছে তুমি RCONH2। এটা হচ্ছে অ্যাসিডের আরেকটা জাতক, এটাকে আমরা বলতেছি অ্যাসিড অ্যামাইড, এটাকে আমরা বলি অ্যাসিড হ্যালাইড। অ্যাসিডের চারটে জাতক, তার মধ্যে একটা হলো কি অ্যাসিড হ্যালাইড, আর এটাকে আমরা বলি কি অ্যাসিড অ্যামাইড। ওকে, তো এটা আমরা দেখলাম। এরপরে আমরা যদি কি করি, এই যে অ্যাসিড আছে এর সাথে যদি আমরা এখন কি অ্যাড করে দেই, CH3COOH, এর সাথে ধরো আমি আরেকটা অ্যালকোহল অ্যাড করে দিলাম R1OH, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে তুমি যেটা পাবা সেটা হলো যে এখানে একটা H আর এখানকার OH মিলে কি উৎপন্ন হবে, পানি, R1CO বন্ড O বন্ড, আর R1CO বন্ড O বন্ড হতো। এই যে যৌগটা উৎপন্ন হলো, তাহলে এটা কি ছিল, RCOO না, আমরা এইটা হচ্ছে আমাদের একটা স্টার।
স্টার। যদি পরীক্ষায় কোশ্চেন আসে স্টার কি, স্টার হচ্ছে কিন্তু তোমার হচ্ছে একটা অ্যাসিডের জাতক, ঠিক আছে। স্টার হলো একটা অ্যাসিডের জাতক। এরপরে আমরা যদি কি করি, অ্যাসিডের সাথে অ্যাসিডের বিক্রিয়া দেয়, এগুলো আমরা দেখছি টোটাল তিনটা জাতক দেখছি আমরা। আরেকটা জাতক যদি আমরা দেখার ট্রাই করি, অ্যাসিডের সাথে আমরা কার বিক্রিয়া দেবো, অ্যাসিডের CH3 COOH, এই অ্যাসিডের সাথে আরেকটা অ্যাসিডের বিক্রিয়া দিলাম আর COOH। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখানকার ওএইচ আর এখানকার এখানে কি উৎপন্ন করবে, পানি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা যেটা পাবো CH3 বন CO বন O, তারপর এখানে থেকে পাচ্ছি আমরা ও দিয়ে হতো এই যে যৌগটা উৎপন্ন হইলো, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি অ্যাসিড অ্যানহাইড্রাইড, ঠিক আছে। এটাকে আমরা কি বলতেছি, অ্যাসিড অ্যানহাইড্রাইড বলতেছি। তো এই কয়েকটা হচ্ছে আমাদের কি অ্যাসিডের জাতক, একটা হলো অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, তারপর হচ্ছে স্টার, আর একটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাসিডের জাতক ছিল, কিভাবে বানাইতে হয় এগুলো আমরা একটু দেখার ট্রাই করছি। ওকে, এরপরে দেখো আমাদের কাছে একটা অ্যাসিড অ্যামাইড আছে, এরকম CH3 বন CO বন NH2, এটা হচ্ছে আমরা একটা অ্যাসিড অ্যামাইড। এই অ্যাসিড অ্যামাইডের সাথে যদি আমরা কি করি, ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই, পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই, এখানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো। তাহলে এখান থেকে যে যৌগটা উৎপন্ন হয় CH3NH2, CH3NH2 প্লাস পটাশিয়াম কার্বনেট KCO3 KBr প্লাস কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। এখানে উৎপন্ন হয় এই যে CH3 আছে, আর এখানে কি আছে তোমার NH2, CH3NH2 আর কে, এই যে এখানকার কে আর এখানকার ও দিয়ে আছে কত 3, তারপরে এখানে আছে তোমার কি আসবে কেবিআর, এখানে তুমি 2 মোল নিতা, কেবিআর উৎপন্ন হয়েছে আর তোমার কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। তো এই বিক্রিয়া দেখো তোমার এখানে কিন্তু কি ছিল, কার্বন সংখ্যা কয়টা ছিল, দুইটা, এখানে কার্বন সংখ্যা কয়টা হয়েছে, একটা। এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রিডেশন রিঅ্যাকশন। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা হফম্যান ডিগ্রিডেশন বিক্রিয়া কি উৎপন্ন হয়, এখানে যত কার্বন থাকবে তার থেকে এক কার্বন কম বিশিষ্ট অ্যামিন উৎপন্ন হয়। এটা মাসবি ভালোভাবে পরীক্ষার জন্য মনে রাখবা। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি উৎপন্ন হয়, এখানে যে যৌগটা দেওয়া থাকবে তার থেকে এক কার্বন কম বিশিষ্ট অ্যামিন উৎপন্ন হয়, ঠিক আছে। যদি এখানে প্রোপানঅ্যামাইড থাকতো, এখানে কি হইতো, তখন এখানে হয়তো ইথাইল অ্যামিন, ঠিক আছে। এটা হচ্ছে কি মিথাইল অ্যামিন। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি অ্যাসিড নিয়ে আলোচনা। তো আমরা মোটামুটি আরো এলিফেটিক যে যৌগগুলো ছিল তাদের যে বিক্রিয়াগুলো ছিল এগুলো আমরা হচ্ছে শেষ করে ফেলছি। এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ থেকে আমাদের পরীক্ষায় নরমালি কোন কোন টাইপের কোশ্চেন গুলো আসে, আমরা এখন অ্যারোমেটিক নিয়ে একটু আলোচনা করার ট্রাই করব। তো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে এখন তাহলে শুরু করে দেই অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। এলিফেটিক আমাদের মোটামুটি শেষ, এলিফেটিক হচ্ছে এগুলো মোটামুটি করলে আমরা হচ্ছে যে কোনো কোশ্চেন কভার করতে পারবো। তো আমরা যদি অ্যারোমেটিক যৌগগুলো দেখি, অ্যারোমেটিক যৌগের মধ্যে কি কি আছে। অ্যারোমেটিক যৌগের মধ্যে আমরা নামকরণ শিখছিলাম অলরেডি। এখান থেকে মার্কবি যেটা দেখবা, একটা হলো কি অর্থ এবং প্যারা নির্দেশক, অর্থ প্যারা, আর একটা হলো কি মেটা। অর্থ প্যারার মধ্যে কি কি আছে, সেটা হলো কি আর যে কোনো অ্যালকাইল মূলক, তারপর হচ্ছে NH2, তারপর কি আছে হ্যালোজেন হইতে পারে, ওয়েজ হইতে পারে, এই চারটে ভালো করে পড়বা। আর পাশে বেশি পড়ার দরকার নেই, এই চারটে ভালো করে পড়বা। আর মেটার মধ্যে পড়বা NO2 CHO COOH SO 3HCl, এই পাঁচটা দেখবো। সো অর্থ এবং প্যারা নির্দেশক এই চারটে পড়বা, এটা পরীক্ষার জন্য মার্কবি এমসিকিউ ভালো করে পড়বা। একটা লাগি মেটার জন্য NO2 CHO COOH SO 3H, আর একটা লাগি আছে এগুলো কিভাবে কাজ করে। ধরো একটা বেনজিন আছে, এটা একটা বেনজিন বলা হয়, এটা যদি বেনজিন বলা হয়, এখানে ধরো একটা তোমার CHO আছে, এইটা হচ্ছে আমাদের কি অর্থ, এটাকে আমরা বলি হচ্ছে কি
মেটা, এটাকে আমরা বলি হচ্ছে প্যারা। এটা হচ্ছে আমাদের আবার মেটা, এটা হচ্ছে আমাদের আবার, ঠিক আছে। তো এটাকে আমাদের ভালোভাবে সরি, এটা প্যারা হবে না, এটা অর্থ হবে। এটা আমরা একটু ভালোভাবে মনে রাখার ট্রাই করবো, অর্থ এবং প্যারা নির্দেশক। পরীক্ষায় এভাবে আসে যে অ্যানিলিনের ইনস্টমূলক কোন নির্দেশক? অ্যানিলিনের ইনস্টমূলক হচ্ছে অর্থ এবং প্যারা নির্দেশক। অর্থাৎ ক্লোরোবেনজিনের তোমাকে বলা হলো এটা একটা ক্লোরোবেনজিন আছে, ক্লোরোবেনজিন, এই ক্লোরোবেনজিনের সিএলটা কোন নির্দেশক? এটা হচ্ছে অর্থ এবং প্যারা নির্দেশক। বেনজোইক অ্যাসিডের, এটা ধরো তোমার বেনজোইক অ্যাসিড, হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিডের সিডব্লিউএস মূলকটা হচ্ছে কোন ধরনের, কি নির্দেশক? এটা হচ্ছে মেটা নির্দেশক, ঠিক আছে। অর্থ এবং প্যারা নির্দেশক মাস্ট বি ভালো করে ভালো লিখবা। অর্থ প্যারা একটা লেখে মেটা। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বেনজিনের প্রস্তুতি। আমরা দেখছিলাম বেনজিন অ্যারোমেটিক যৌগের মধ্যে আমরা দেখবো হচ্ছে কি ফার্স্ট অফ অল বেনজিন, বেনজিন কিভাবে বানায়। আমরা দেখছিলাম যে হচ্ছে আমরা যদি কি করি, হেক্সেন নিতাম, এই বিক্রিয়া আমরা অলরেডি আগে দেখাইছিলাম। এখানে যদি Al2O3 নেই, কত 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এখান থেকে উৎপন্ন হচ্ছে সাইক্লো হেক্সেন। আর এই সাইক্লো হেক্সেন থেকে যদি আবার সেম কাজটা করি, Al2O3 500 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে আমরা পাইতাম হচ্ছে বেনজিন, ঠিক আছে। এলিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগে যাওয়ার জন্য একটা ওয়ে হচ্ছে কি হেক্সেন থেকে বেনজিনে যাওয়া যায়। আর একটা হলো কি ইথাইন হতে, এসিটাইলেন। এই ইথাইনের সাথে যদি আমরা কি করতাম, আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস দিতাম, তাহলে এখান থেকে আমরা কি পাইতাম, বেনজিন পাইতাম। তারপর আমরা কিভাবে বানাতে পারি, ধরো তোমাদের কাছে ফিনল আছে, ফিনল, ফিনল, ফিনলের সাথে আমরা যদি জিঙ্কের গুঁড়ো অ্যাড করে দেই, এখানে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়ে যাবে, আর এখান থেকে ফিনল বেনজিনটা পড়ে থাকবে, ঠিক আছে। ফিনল থেকেও আমরা কি বানাতে পারি, ফিনল থেকেও আমরা হচ্ছে বেনজিন বানাইতে পারি। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি বেনজিনের প্রস্তুতি। এখন আমরা যেটা দেখবো, বেনজিন আসলে কি কি ধরনের রিয়াকশন দেয়, বেনজিনের বিক্রিয়াগুলো দেখবো, বেনজিন কি কি ধরনের বিক্রিয়া দেয়। তো বেনজিনের বিক্রিয়ার মধ্যে ফার্স্ট অফ অল এগুলো আমরা জানি যে বেনজিনের সাথে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া দেই, এটা হচ্ছে বেনজিন, এই বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিলে এখান থেকে আমাদের যে যৌগটা উৎপন্ন হবে, সরি এখানে রিং হবে না, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। এই বিক্রিয়া, এই যে যৌগটা উৎপন্ন হলো এটাকে আমরা বলতেছি হচ্ছে সাইক্লো হেক্সেন। এটা কি হবে, হেক্সা, হেক্সাক্লোরো সাইক্লো হেক্সেন, অথবা এটাকে অপর নাম আমরা বলি হচ্ছে গ্যামাক্সিন, গ্যামাক্সিন অথবা বেনজিন হাইড্রোক্লোরাইড, ঠিক আছে। তো এই যে যৌগটা উৎপন্ন হলো এটা হচ্ছে আমরা পাইলাম গ্যামাক্সিন পাবো। তো এটা আমরা ক্লোরিনের বিক্রিয়াটা দেখছি। এরপরে আমরা যেই বিক্রিয়াটা দেখবো, বেনজিনের যদি আমরা ওজনীকরণ বিক্রিয়া দেখি, তাহলে বেনজিন তো নরমালি দেখতে কেমন হয়, ধরে এরকম আমাদের একটা বেনজিন দেওয়া আছে, এই বেনজিনের সাথে যদি আমরা কি করি ওজনীকরণ বিক্রিয়া দেই, O3 দেই, তো তুমি কি করবা, এই পাশে ভাঙবা, এই পাশে ভাঙবা, এখানে তো আরো একটা হতো, ঠিক আছে। তো তোমরা এটা বুঝে নিও, এই পাশে আরেকটা হতো, ঠিক আছে। এই ওজনীকরণ বিক্রিয়ায় তুমি কি পাবা, এরকম পাবা CHO বরং CH, এখানে দুইটা অক্সিজেন, এটা এটাতে যাবে, এটা এটাতে যাবে, এটা এটাতে যাবে। এই যে যৌগটা উৎপন্ন হলো এটাকে আমরা বলেছি গ্লাইওক্সাম, গ্লাইওক্সাম, গ্লাইওক্সাম মানে কি দুইটা অ্যালডিহাইড মূলক একসাথে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কি পাইলাম, গ্লাইওক্সাম পাইলাম। তো এটা আমাদের গেল বেনজিনের ওজনীকরণ রিয়াকশন, পরীক্ষায় খুব বেশি একটা আসে না। এখন আমরা যেটা দেখবো, বেনজিন থেকে আমরা নরমালি কি কি ধরনের বিক্রিয়া ঘটাতে পারি, এটা হলো বেনজিন। এখানে যদি আমরা ক্লোরিন অ্যাড করে দিতাম, এটাকে আমরা বলছি হচ্ছে বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া, এখান থেকে আমরা পাইতাম হচ্ছে ক্লোরোবেনজিন। যদি আমরা এখানে কি করতাম, নাইট্রেশন, নাইট্রেশন মানে হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে কি বেনজিনের নাইট্রেশন, নাইট্রেশন করে আমরা কি পাবো এখান থেকে, নাইট্রোবেনজিন। এবার যদি আমরা বেনজিনের সাথে কি অ্যাড করে দেই, CH3Cl, অ্যালকাইল হ্যালাইড অ্যাড করে দেই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে বেনজিন থেকে পাবো হচ্ছে টলুইন। কিভাবে পাবো, যে এখান থেকে আরো HCl উৎপন্ন হবে, এখানে কিছু নেই মানে কি একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের সাথে ক্লোরিন চলে যাবে, CH3 এখানে বসে যাবে। এরপরে যেটা আছে, যদি আমরা বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিড অ্যাড করে দেই, তাহলে এখান থেকে পাওয়া হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, SO3 দেওয়া হচ্ছে। এরপরে আমরা যদি এখানে COCl অ্যাড করে দেই,
COCl বলতে এখানে CH3 COCl অ্যাড করে দেয়, এখান থেকে আমরা কি পাবো, OCO CH3 কার্বনগত। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের নরমালি বেনজিনের বিক্রিয়া। বেনজিন কি কি ধরনের বিক্রিয়া, এটা ক্লোরিনেশন, এটা হলো নাইট্রেশন, এটা হলো কি ফিনাইল ক্লার অ্যালকাইলেশন, এটা হলো ফিনাইল ক্লার অ্যাসাইলেশন, আর এটা হচ্ছে আমাদের সালফোনেশন বিক্রিয়া। ঠিক আছে, তো এগুলো আমরা মোটামুটি জানি। তারপরে একটু দেখে নিবা বেনজিন হচ্ছে আমাদের কোন কোন ধরনের রিঅ্যাকশন গুলো দিচ্ছে এবং কোন কোন জিনিসগুলো উৎপন্ন হচ্ছে। তো এটা আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে টলুইন। বেনজিন আমরা মোটামুটি দেখছি, এবার আমরা হচ্ছে টলুইন দেখবো। টলুইন, টলুইন কি কি ধরনের রিঅ্যাকশন দেয়। টলুইন আমরা কিভাবে বানাই একটু আগে দেখছিলাম। এটা যদি আমরা একটা বেনজিন নাই আর CH3Cl নাই, তবে এটা অবশ্যই AlCl3 এর উপস্থিতিতে, তো এখান থেকে আমরা কি পাইতাম, টলুইন পাইতাম। এটা এই যে টলুইন উৎপন্ন হইলো, এটা একটা পাইলাম। অথবা তুমি ক্লোরোবেনজিন থেকেও বানাতে পারতা। এই যে ক্লোরোবেনজিন, এই ক্লোরোবেনজিনের সাথে যদি তুমি কি অ্যাড করে দাও, এই ক্লোরোবেনজিনের সাথে যদি আমরা কি অ্যাড করে দেই, CH3Cl অ্যালকাইল হ্যালাইড এবং সাথে যদি সোডিয়াম দেই, তাহলে এখান থেকে কি হবে, এই যে CH3 টা এখানে যা বসবে আর NaCl মিলে এখানে NaCl পাওয়া, তারপরে এখানে তুমি টলুইন পাওয়া। ঠিক আছে, ক্লোরোবেনজিন থেকে আমরা কি বানাতে পারি, ক্লোরোবেনজিন থেকেও আমরা হচ্ছে টলুইন বানাতে পারি। এবং এই যে বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া। উডস-ফিটিক বিক্রিয়া, তাহলে উডস-ফিটিক বিক্রিয়া কাকে বলা হয়, অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড আর অ্যারাল হ্যালাইড। অ্যারাল হ্যালাইড মানে কি, অ্যারোমেটিক হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম অ্যাড করলে কি উৎপন্ন হয়, টলুইন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া। তো পরীক্ষায় এমসিকিউ আসে উডস-ফিটিক বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়, উডস-ফিটিক বিক্রিয়ায় উৎপন্ন হয় টলুইন। এটা একটু ভালো মনে রাখবা, উডস-ফিটিক বিক্রিয়ায় উৎপন্ন হয় হচ্ছে কি, টলুইন। ঠিক আছে, অনুরূপভাবে পরীক্ষায় যেটা হচ্ছে আমরা বেনজিনের জন্য একটু আগে যে রিঅ্যাকশন গুলো দেখলাম, নাইট্রেশন, সালফোনেশন, অ্যাসাইলেশন, এগুলো সব টলুইনের জন্য তুমি কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই করে আমরা একটু যদি দেখি। তো বেনজিন যে যে বিক্রিয়াগুলো দিয়েছিল, ধরো এটা হচ্ছে তোমাদের টলুইন, টলুইন, টলুইনের সাথে আবার সেম রিঅ্যাকশন দিব। কি কি, ক্লোরিন, ক্লোরিনেশন, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, H2SO4, তারপরে কি ছিল, H2SO4 সালফোনেশন, তারপরে কি ছিল, CH3Cl, তারপরে ছিল CO, CH3COCl, CH3COCl। একই সেম রিঅ্যাকশন আমরা যদি করতে চাই, তো দেখো টলুইনের CH3 মূলত হচ্ছে কি, অর্থ এবং প্যারা নির্দেশক। তারপরে এখানে কি পাবা, এখানে একটা CH3, এখানে Cl পাবা, প্লাস একটা অর্থতে পাবা, একটা কি পাবা, অর্থ এবং প্যারা নির্দেশক। তাহলে এখানে একটা কি পাবা, Cl পাবা। অনুরূপভাবে সেম গুলা সবগুলাই একই। এখানে হচ্ছে CH3, এখানে পাবা NO2, আর একটা পাবা হচ্ছে এখানে CH3 দিয়া নিচে হচ্ছে কত, NO2, যেটা এটা হচ্ছে অর্থ এবং প্যারা নির্দেশক। অনুরূপভাবে হচ্ছে তোমরা সালফোনেশন এটা বাকিটা হচ্ছে তোমরা নিজে নিজে বাসায় ফিল আপ করতে পারবা। ঠিক আছে, সেই হচ্ছে আমাদের মোটামুটি টলুইনের বিক্রিয়া। টলুইন থেকে নরমালি এগুলো পরীক্ষায় কোশ্চেনে আসে। ওকে, সো এখান থেকে টলুইনের আর দুই একটা বিক্রিয়া দেখবো। যে টলুইন ছিল, এটা হচ্ছে আমাদের টলুইন। এই টলুইনকে যদি আমরা জারিত করি, তার উপস্থিতিতে CR2, CrO2, Cl2, এটাকে আমরা বলি হচ্ছে ক্লোমিল ক্লোরাইড। ক্লোমিল ক্লোরাইড এটা একটা কি, এটা হচ্ছে মৃদু জারক। ঠিক আছে, মৃদু জারক, একটা মৃদু জারক পদার্থ। জারক মানে কি, যা হচ্ছে উৎপন্ন করবে। টলুইন থেকে আমরা এখানে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে যে বেনজালডিহাইড। টলুইন থেকে আমরা কি পাবো, বেনজালডিহাইড পাবো। আর টলুইনের সাথে যদি আমরা কি করতাম, টলুইনের সাথে জারিত করতেছি কার উপস্থিতিতে, তীব্র জারণ। তীব্র জারণ মানে কে থাকবে, পটাশিয়াম ডাইকার্বনেট, ACr2O7 প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখান থেকে আমাদের ডাইরেক্ট কি উৎপন্ন হবে, বেনজোইক উৎপন্ন হবে। ঠিক আছে, যদি আমরা তীব্র জারণ করি বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে, আর যদি মৃদু জারণ করি তাহলে এখান থেকে উৎপন্ন হবে বেনজালডিহাইড। সো আমরা এটা একটু ভালোভাবে মনে রাখার ট্রাই করব। যদি তীব্র জারণ করি তাহলে কি উৎপন্ন হবে, তীব্র জারণ করলে এখান থেকে আমাদের উৎপন্ন হবে বেনজালডিহাইড,
আর যদি আমরা হচ্ছে বেনজয়িক অ্যাসিড আর যদি আমরা মৃদু ধারণ করি তাহলে এখান থেকে উৎপন্ন হবে বেনজালডিহাইড। ওকে, তো আমরা আশা করি এটা বুঝে গেছি। এবার হচ্ছে আমরা পরবর্তীতে যাব টলিন। টলিন এগুলো মোটামুটি বিক্রিয়া দেয়। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেনল। আচ্ছা, ফেনলে যাওয়ার আগে আমরা আরো দুই একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে তোমার ফিনাইল ক্লোরাইড। ফিনাইল ফিনাইল ক্লোরাইড, ফিনাইল ক্লোরাইড থেকে দুই একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে। ফিনাইল ক্লোরাইড কোনটা? এটা হচ্ছে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনটা আছে তোমার ফিনাইল ক্লোরাইড। এটা হচ্ছে আমরা ফিনাইল ক্লোরাইড বলে থাকি বা ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিনের সাথে যদি আমরা কি করি, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দেই, কি দিতে হবে? অবশ্যই একুয়াস। কারণ একুয়াস দিলে ওএইচ পাওয়া যায়। তাহলে এখান থেকে যে যৌগটা পাবা সেটা হচ্ছে ফেনল। এখান থেকে পাওয়া আছে সোডিয়াম ক্লোরাইড। যে NaCl চলে যাবে, ওইটা এখানে যাবে। এখান থেকে আমরা কি পাইলাম? ফেনল পাইলাম। আর ক্লোরোবেনজিনের সাথে যদি আমরা কি অ্যাড করে দেই, অ্যামোনিয়া অ্যাড করে দেই, অ্যামোনিয়া সরি NH3, কার উপস্থিতিতে? কিউপ্রোয়াইট অক্সাইডের উপস্থিতিতে। তাহলে এখান থেকে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে যে অ্যানিলিন। ঠিক আছে, এই বিক্রিয়াটা দুইটাই ভালো করে দেখবা। ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ফেনল উৎপন্ন হবে, আর ক্লোরোবেনজিনের সাথে অ্যামোনিয়া, এখানে কি উৎপন্ন হবে? অ্যানিলিন উৎপন্ন হবে। ওকে, সো এটা আমরা দেখলাম। তো আমরা ফেনল কিভাবে উৎপন্ন করতে হয়, অ্যানিলিন কিভাবে উৎপন্ন করতে হয়, এটা আমরা দেখছি। এখন আমরা আলাদাভাবে ফেনল পড়বো এবং আলাদাভাবে অ্যানিলিন পড়বো। ঠিক আছে, এখন আমরা যে আহ, আমরা যে অ্যানিলিন পাইলাম, এই যে অ্যানিলিন, এই অ্যানিলিনের এখানে একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে। সেটা কোনটা? এটা হচ্ছে আমাদের অ্যানিলিন ছিল। এই অ্যানিলিনের সাথে যদি আমরা কি করি, ক্লোরোফর্ম অ্যাড করে দিই, CaCl3, ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দেই, তাহলে এখান থেকে আমরা একটা যৌগ পাবো। সেটা কোনটা? দেখো, এখানে যেটা যৌগ উৎপন্ন হবে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে এন, এখানে হচ্ছে এন, আর এখানে হচ্ছে কি তোমার একটা কার্বন, সেটা এখানে পাওয়া আছে NC, আর বাকিগুলো আছে বাই প্রোডাক্ট হিসেবে থাকবে। বাকি বাই প্রোডাক্ট হিসেবে তুমি কি পাবা? NaCl প্লাস পানি পাবা। ঠিক আছে, এই যে যৌগটা উৎপন্ন হলো এটাকে বলা হচ্ছে কি তোমার তীব্র গন্ধযুক্ত একটা যৌগ উৎপন্ন হয়, এটা হলো তীব্র গন্ধ। এবং এইটা দিয়ে আমরা কি শনাক্তকরণ করতে পারি? ক্লোরোফর্ম শনাক্তকরণ করতে পারি। ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম শনাক্তকরণ বিক্রিয়া এটা। ঠিক আছে, অ্যানিলিন থেকে। এই বিক্রিয়াটা একটু আমরা ভালোভাবে মনে রাখার ট্রাই করবো। ঠিক আছে, এই যৌগটার আমরা নাম বুঝতে পারতেছি, এটা হবে ফিনাল আইসোসায়ানাইড। এর মানে থেকে সায়ানাইড, এটাকে আমরা বলতেছি ফিনাল আইসোসায়ানাইড। এই বিক্রিয়া কি শনাক্তকরণ করা হয় থাকে? এই বিক্রিয়া হচ্ছে আমাদের ক্লোরোফর্ম শনাক্তকরণ করা হয়। আর যেহেতু এইটা হচ্ছে কি আমাদের ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম, আর এটা হচ্ছে কি আমাদের অ্যামিন, এই দুটাকে মার্জ করে আমরা এই বিক্রিয়াটার নাম লিখে হচ্ছে কার্বিল অ্যামিন। কার্বিল অ্যামিন। তাহলে কার্বিল অ্যামিন বিক্রিয়া আমরা কি শনাক্তকরণ করি? ক্লোরোফর্ম শনাক্তকরণ করি। কি উৎপন্ন হয়? ফিনাল আইসোসায়ানাইড উৎপন্ন হয়। ঠিক আছে, এটা একটু ভালোভাবে মনে রাখার ট্রাই করবা। ক্লোরোফর্ম শনাক্তকরণ বিক্রিয়া হচ্ছে কোনটা? কার্বিল অ্যামিন বিক্রিয়া। এটা পরীক্ষা আসে। ঠিক আছে, ক্লোরোফর্ম শনাক্তকরণের জন্য কার্বিল অ্যামিন বিক্রিয়া কি করবো আমরা? তো এটা আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যালকোহল। অ্যালকোহল বলতে হচ্ছে আমরা ফেনল দেখবো। ফেনল কিভাবে বানাইছিলাম এটা আমরা দেখছি একটু আগে। ফেনলের সাথে যদি আমরা কি অ্যাড করে দেই, ফেনলের সাথে যদি আমরা হচ্ছে আবার ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দেই, ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে যে যৌগটা পাবা, এখানে OH0 থাকবে, আর এখান থেকে পাওয়া যাবে CH, এটা 2 হাইড্রোক্সি বেনজালডিহাইড, এটাকে আমরা বলি হচ্ছে স্যালিসালডিহাইড। স্যালিসালডিহাইড। এবং এই বিক্রিয়াটাকে আবার বলা হয়, একটা স্পেসিফিক নাম আছে, এটাকে বলা হয় রাইমার টাইম্যান বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলা হয় রাইমার টাইম্যান বিক্রিয়া। তাহলে রাইমার টাইম্যান বিক্রিয়া কি উৎপন্ন হয়? স্যালিসালডিহাইড উৎপন্ন হয়। কে বিক্রিয়া করে? ফেনল বিক্রিয়া করে। ঠিক আছে, এটা একটু ভালোভাবে দেখবা। ওকে, এটা আমরা দেখলাম। এরপরে আমরা হচ্ছে আরেকটা রিঅ্যাকশন দেখবো, কার্বনিল মূলক শনাক্তকরণ বিক্রিয়া। কার্বনিল মূলক শনাক্তকরণ। কোন একটা যৌগের মধ্যে সিও মূলক আছে কিনা,
সিও মূলকটা আছে কিনা। এটা শনাক্তকরণ করার জন্য যে টেস্টটা ইউজ করা হয় 2,4 ডাইনাইট্রো ফিনাল হাইড্রোজেন ডিএনপিএস। দেখবা এটা আছে 2,4 ডাইনাইট্রো ফিনাল হাইড্রোজেন রিঅ্যাকশন। ধরো তোমাদের কাছে কোনো একটা যৌগ আছে অ্যালডিহাইড বা কিটোন যে কোনো কিছু নিতে পারো, এখানে নিলাম CH3 এর সাথে 2,4 ডাইনাইট্রো কি করব ফিনাল হাইড্রোজেন আমরা কি করে দেবো এই বিক্রিয়ার সাথে অ্যাড করে দেবো। সো 2,4 ডাইনাইট্রো ফিনাল হাইড্রোজেন কি, এটা ধরো একটা বেনজিন 2,4 ডাইনাইট্রো, এখানে হচ্ছে 2, এটা হচ্ছে 4, 2,4 ডাইনাইট্রো ফিনাল হাইড্রোজেন NH1NH2, এটা হচ্ছে হাইড্রোজেন মূলকের সংকেত, ঠিক আছে। NH2 NH2 এটা আমরা বলি হাইড্রোজেন মূলক। তো এটার সাথে যদি এটা বিক্রিয়া উৎপন্ন করে দাও তাহলে এখান থেকে কি উৎপন্ন হয়, এখান থেকে যেটা উৎপন্ন হবে 2,4 ডাইনাইট্রো ফিনাল হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন উৎপন্ন। এটা দিয়ে আমরা কি শনাক্তকরণ করতে পারি, এটা দিয়ে আমরা হচ্ছে কোন যৌগের মধ্যে কার্বনিল মূলক আছে কিনা সেটা শনাক্তকরণ করা যায়। তাহলে কার্বনিল মূলক শনাক্তকরণ বিক্রিয়া হচ্ছে কি 2,4 ডাইনাইট্রো ফিনাল হাইড্রোজেন। এটা একটু ভালোভাবে মনে রাখবা, বিক্রিয়ার নাম মনে রাখলেও সমস্যা নাই, বাট কার্বনিল বিক্রিয়া শনাক্তকরণের জন্য আমরা কি ইউজ করে থাকি, কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য আমরা হচ্ছে 2,4 ডাইনাইট্রো ফিনাল হাইড্রোজেন রিঅ্যাকশন ইউজ করে থাকি, ঠিক আছে। একটু ভালোভাবে মনে রাখবো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন নিয়ে আমরা হচ্ছে মোটামুটি দেখছিলাম। তো অ্যানিলিনের আরো কিছু রিঅ্যাকশন আছে, এগুলো যদি আমরা একটু দেখার ট্রাই করি। অ্যানিলিন, অ্যানিলিন কোনটা ছিল, এরকম ছিল, বেনজিন দিয়ে এখানে হচ্ছে NH2। এই অ্যানিলিনের সাথে যদি তুমি কি করো নাইট্রাস অ্যাসিড HNO2, নাইট্রাস অ্যাসিডের আমরা যদি কি করি বিক্রিয়া দেই তার উপস্থিতিতে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস যদি বিক্রিয়া ঘটায়, এখান থেকে আমরা যে যৌগটা পাবো এটা হচ্ছে কি N2Cl। তবে এখানে অবশ্যই সোডিয়াম ক্লোরাইড নিতে হবে, ঠিক আছে। এখান থেকে যে যৌগটা পাইলাম এটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে কত 0 থেকে 5 ডিগ্রি, আর এখানে যদি 5 এর বেশি নাও তাহলে এখান থেকে আবার উৎপন্ন হবে যে যৌগটা সেটা হচ্ছে ফিনল। এই ক্ষেত্রে যৌগটা উৎপন্ন হবে ফিনল, এটা একটু ভালোভাবে মনে রাখবা। 5 ডিগ্রি 0 থেকে 5 এর মধ্যে নিলে এটা বেনজিন ডায়াজোনিয়াম লবণ, আর তার থেকে বেশি নিলে এখানে আবার ফিনল উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যানিলিনের বিক্রিয়া। একটা বিক্রিয়া দেখলাম যেটা দিয়ে ডায়াজোনিয়াম বেনজিন ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হয়। এখানে তুমি আবার সেম কাজটা ঘটাইতে পারো, সেটা হলো কি হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, তারপর ফিরিয়াল থেরাপ, অ্যালকাইলেশন, অ্যাসিলেশন। আর অ্যানিলিনের NH2 গুলো হচ্ছে অর্থ এবং প্যারামিটার সেম ভাবে ব্যাখ্যা করতে পারবো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বেনজিন ডায়াজোনিয়াম লবণ দিয়ে আমরা আসলে কি কি ধরনের জিনিস বানাইতে পারি এটা একটা দেখার ট্রাই করি। বেনজিন ডায়াজোনিয়াম লবণটা ছিল N2Cl, এখান থেকে হচ্ছে আমরা এখন কিছু প্রোডাক্ট বানানোর ট্রাই করবো যে এটা থেকে আমরা কি কি বানাতে পারি। বেনজিন ডায়াজোনিয়াম লবণের সাথে যদি তুমি পানি অ্যাড করে দাও, পানি H2O, এখান থেকে যে যৌগটা উৎপন্ন হবে, পানিকে ভাঙলে তুমি কি পাবা H+ এবং OH-, আর এখানে তো N2Cl, এখানে নাইট্রোজেন যেটা আছে নাইট্রোজেন গ্যাস আকারে বাইরে কি যাবে বের হয়ে যাবে, আর H আর Cl মিলে কি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে, আর এখানকার OH এখানে চলে যাবে। বেনজিন ডায়াজোনিয়াম লবণের সাথে পানির বিক্রিয়ায় ফেনল উৎপন্ন হয়, ঠিক আছে। বেনজিন ডায়াজোনিয়াম লবণের সাথে পানির বিক্রিয়ায় ফেনল উৎপন্ন হয়। এবার যদি বেনজিন ডায়াজোনিয়াম লবণের সাথে N2Cl এর সাথে আমরা কপার সায়ানাইড আর উপস্থিতিতে পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতি নেই, এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন আর সায়ানোবেনজিনের সাথে পানি অ্যাড করে দিলে আবার পাওয়া যায় বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড আমরা ভালোভাবে মনে রাখার ট্রাই করবো। সায়ানোবেনজিনের সাথে পানির বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে। এরপরে বেনজিন ডায়াজোনিয়াম লবণকে যদি আমরা বিজারিত করি, এটাকে যদি আমরা বিজারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা, তখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজারিত করলাম, এখান থেকে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যানিলিন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম লবণের রিঅ্যাকশন, কি কি ধরনের বিক্রিয়া দেয় না দেয় এগুলো আমরা মোটামুটি দেখার ট্রাই করছি। ওকে, সো ফেনলের বিক্রিয়াগুলো হচ্ছে আশা করি তোমরা নিজে নিজেই পারবা, কারণ হচ্ছে ফেনলের সাথে ওই যে সেম ধরনের রিঅ্যাকশনই ঘটে। ফেনলের সাথে যদি জিঙ্কের বিক্রিয়া দাও তাহলে কি পাবা বেনজিন, ফেনলের সাথে যদি PCl5 এর বিক্রিয়া দাও পুরো বেনজিন পাবা, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমরা পারবা, আমরা হচ্ছে ওগুলো খুব বেশি যাচ্ছি না। ওকে, এবার আমরা এখান থেকে আরো দুই একটা কোশ্চেন দেখবো। ধরো হচ্ছে TNTP, এটাকে আমরা বলি হচ্ছে ট্রাই নাইট্রো
ড্রাই নাইট্রো টলুইন। টলুইন এটা কিভাবে অ্যাকচুয়ালি উৎপন্ন হচ্ছে? ধরো টলুইন আছে, এই টলুইনের সাথে যখন আমরা কি করবো নাইট্রিক অ্যাসিড HNO3 এবং সালফিউরিক অ্যাসিড মানে নাইট্রেশন যখন করাবো, তখন এখানে কি উৎপন্ন হয়? CH3, একটা হলো অর্থ আর একটা উৎপন্ন হবে হচ্ছে প্যারা। CH3NO2 অর্থ এবং প্যারা। এখন এই নাইট্রেশনটা যদি আমরা কি করি, তীব্র নাইট্রেশন করি, তীব্র, এখান থেকে তুমি পাবা এরকম CH3NO2 NO2 2 4 6 ট্রাইনাইট্রো কি উৎপন্ন হবে? টলুইন উৎপন্ন হবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে টলুইন। ট্রাইনাইট্রো টলুইন, তিনটা নাইট্রো হবে আর ওভারঅল যোগটা হচ্ছে কি টলুইন। এটাকে আমরা কি বলি? TNT। আর TNT কি হিসাবে ইউজ করা হয়? বিস্ফোরক পদার্থ, একটা বিস্ফোরক বোমা, ঠিক আছে TNT। ওকে, এটা আমরা একটু দেখার ট্রাই করলাম। TNT একটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। এরপরে আরো দুই একটা যৌগের সংকেত গুলো জাস্ট দেখবো কিভাবে বানাই, এগুলো আমরা না করলে হবে। এবার হচ্ছে ডেটল। ডেটলের সংকেত হচ্ছে কি ডেটল। ডেটল হচ্ছে ক্লোরোজাইলিনল। ক্লোরোজাইলিনল। ক্লোরোজাইলিনল কিভাবে বানাই? ক্লোরো হচ্ছে কোনটা? এটা ক্লোরো। আর জাইলিন মানে কয়টা মূলক থেকে? CH3 দুইটা। আর যেহেতু অল আছে, অল মানে হচ্ছে কি অ্যালকোহল। এটা হচ্ছে আমাদের ডেটলের সংখ্যা, ঠিক আছে? আমরা যে ডেটল ইউজ করে থাকি তার সংখ্যা হচ্ছে এটা ক্লোরোজাইলিনল। তো ডেটলের সংকেতটা আমরা একটু দেখে নিলাম। এরপরে আমরা আরেকটা যৌগ দেখব, যেটাকে আমরা বলতেছি হচ্ছে, আমরা জ্বর হলে সবাই খাই প্যারাসিটামল, ঠিক আছে? আমরা প্যারাসিটামলের সংকেতটা একটু দেখবো। প্যারাসিটামল। প্যারাসিটামল হলো কি? প্যারাসিটামলের ভালো নাম হচ্ছে প্যারা এমিনো, প্যারা এমিনো অ্যাসিটোফেনল। অ্যাসিটোফেনল হচ্ছে প্যারাসিটামলের ভালো নাম, ঠিক আছে? আর এটাকেই শর্টকাট ইউজ করে আমরা প্যারাসিটামল বলি। তো আমরা প্যারা এমিনো, এটা হচ্ছে আমাদের বেনজিন। তাহলে প্যারাতে কি থাকবে? অ্যামিনো থাকবে আর ওখানে যোগটা হচ্ছে ফেনল। ফেনল মানে হচ্ছে কত? ওএইচ। আর প্যারা তাহলে কি? মেটা, অর্থ মেটা প্যারা, এখানে প্যারাতে অ্যামিনো মূলক মানে হচ্ছে কত? NH। আর এসিটো মূলক হচ্ছে কত? COCH3। এটা হচ্ছে আমাদের প্যারাসিটামলের সংকেত, প্যারা অ্যামিনো অ্যাসিটোফেনল। এটাকে আমরা বলতে হচ্ছে প্যারাসিটামল, ঠিক আছে? সো দ্য লাস্ট ওয়ান ইজ, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে পলিমারকরণ বিক্রিয়া। এখান থেকে আমাদের পলিমারকরণ বিক্রিয়াগুলো পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট। পলিমারকরণের জন্য কি কি দেখবা? সেটা হচ্ছে পলিমার মানে কি? মনোমার থাকবে, মনোমার থেকে আমরা কি পাবো? পলিমার পাবো। পলিমারকরণ বিক্রিয়া যে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট গুলো আমরা ইউজ করি, তাদের এক একটা হচ্ছে কি মনোমার, আর অসংখ্য মনোমার নিয়ে তৈরি হয় একটা পলিযৌগ। ধরো আমরা এখান থেকে যেটা পাবো ইথিন, CH2 ডবল বন্ড CH2। এই ইথিনের যদি আমরা N সংখ্যক অণু নেই, এখানে আমরা কি দিব? উচ্চ তাপ, তাপ এবং কি দিব? প্রভাবক দিব। তো এখান থেকে কি উৎপন্ন হবে? তাপ চাপ প্রভাবক দিলে ইথিন থেকে আমরা পাবো হচ্ছে পলিথিন। CH2 বন্ড CH2 বন্ড বন্ড, এখানে হলো কত? N। পলিথিন উৎপন্ন হবে, ঠিক আছে? এদিকে আরো তোমার ইথিনের মূলক কি আছে? অ্যাড হয়ে আছে। এরপরে যদি আমাদের এরকম হয় CH3 বন্ড C ডাবল বন্ড CH2, এটা এটা হলো কি? প্রোটিন। প্রোটিন থেকে আমরা কি পাবো? N সংখ্যক যদি আর নাই, তো প্রোটিনটাকে তুমি কিন্তু এইভাবে সাজাতে পারো। এটা হচ্ছে CH ডাবল বন্ড CH2, আর এখানে আমরা CH3 টা দিলাম। এই যৌগটাকে তুমি জাস্ট কি বানাবা? পলিমারকরণ বানাবা। পলিমারকরণ বানালে কি করবা? এদিকে CH বন্ড CH2, এখানে দুই হাত বাড়ি করে দিলাম, এখানে N আর এর মাথার উপর CH3। এটা হচ্ছে আমরা কি? পলিপ্রোপিন, ঠিক আছে? প্রোটিন থেকে আমরা পাবো যে যৌগটা, যেটা বলা হচ্ছে পলিপ্রোপিন। পলিপ্রোপিন। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। CH2 ডাবল বন্ড CHCl, এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। এটা মাস্ট ভালো করে দেখবে, এটা পরীক্ষা প্রচুর আসে। ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড পরীক্ষার জন্য মাস্ট বি স্টার, ঠিক আছে? ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইডের যদি তুমি N সংখ্যক মূল নাও, তাহলে এখান থেকে যেটা পাবা পিভিসি পাবা। কিভাবে পাবা? এই যে CH2 বন্ড CH, আর এদিকে ক্লোরাইডটা চলে গেল, এদিকে দুই হাতটাকে সম্প্রসারণ করে এই যে লোগোটা উৎপন্ন হয়, এটা হচ্ছে পিভিসি। পিভিসির সংকেতটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং সাথে হচ্ছে ভিনাইল ক্লোরাইডটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে ফার্স্ট লাস্ট আমরা একটা যেটা দেখবো সেটা হচ্ছে যে টেফলন। টেফলনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই চারটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিনাইল ক্লোরাইড এবং টেফলন। টেফলন হলো কি?
টেফলনের মনোমার হচ্ছে CF2 ডবল বন্ড CF2, টেট্রাফ্লুরোইথিন, টেট্রাফ্লুরোইথিন, টেট্রাফ্লুরোইথিন। আর যদি তুমি উচ্চ চাপ দাও তাহলে এখান থেকে পাবা হচ্ছে CFF, COF, DOF। এখান থেকে আমরা কি পাবো, এটা যেটা পাবো এটাকে আমরা বলে হচ্ছে টেফলন। পলিটেট্রাফ্লুরোইথিনটাকে আমরা কি বলে থাকি, টেফলন বলে থাকি। এই হচ্ছে আমাদের এগুলা যতগুলা দেখছিলাম এগুলো হচ্ছে সবগুলা জুতো পলিমার, জুতো পলিমার মানে কি করেছিলাম, যোগ করেছিলাম, এর সংখ্যক অনেক কি করেছিলাম, যোগ করেছিলাম। আর একটা দেখবা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ আছে, এই ক্ষেত্রে তোমার পানি কি হবে, বের হয়ে যাবে, কম্প্রেস করবা। ওখান থেকে জাস্ট দেখবা যেটা সেটা হচ্ছে লাইলন 66, নাইলন 66টা ওখান থেকে জাস্ট দেখে নিবা, নাইলন 66। ঠিক আছে, ওখান থেকে তোমরা জাস্ট দেখবা এখানে মনোমার হিসাবে কিছু ইউজ করবে। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন যদি আমি লিখে দেই, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, আর একটা কি অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড যার অপর নাম হচ্ছে হেক্সেন ডাইওয়িক অ্যাসিড, হেক্সেন ডাইওয়িক। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অর্গানিক কেমিস্ট্রি। তো আমরা ট্রাই করছি অর্গানিক কেমিস্ট্রি থেকে মোটামুটি যতটুকু কভার করা সম্ভব, যেগুলো পরীক্ষায় মোটামুটি আসে এগুলো সবগুলো একটু হালকা পাতলা আলোচনা করার ট্রাই করা হয়েছে। তো ওকে, তো আজকে আমাদের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে। তো থ্যাংক ইউ, তোমরা ট্রাই করবা, যারা যারা ক্লাসগুলো করো নাই সিকুয়েন্সিয়ালি ক্লাসগুলো করবা, তাহলে হচ্ছে মোটামুটি একটা আইডিয়া পাবা, এবং যে কোনো ভার্সিটির যে কোনো কোশ্চেন তুমি ইজিলি আশা করি সলভ করতে পারবা এগুলোর মধ্যে থেকে।